বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কেন্দ্রের এনডিএ সরকার দেশে ধর্মাচরণের স্বাধীনতা রক্ষা করবে। খ্রিস্টীয় সন্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের এনডিএ সরকার দেশে ধর্মাচরণের স্বাধীনতা রক্ষা করবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খ্রিস্টীয় সন্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভারতে যাতে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস পালনের পূর্ণ স্বাধীনতা বহাল থাকে তা সুনিশ্চিত করবে তার সরকার। ইদানিং রাজধানী দিল্লিতে বেশ কয়েকটি গির্জায় হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। আক্রান্ত হয়েছে খ্রিস্টান স্কুলও। এর নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। পাশাপাশি ঘর ওয়াপসি কর্মসূচির মাধ্যমে ঢাকঢোল পিটিয়ে ধর্মান্তরণ করিয়ে অন্যদের হিন্দুদের ধর্মে ফেরানোর ঘটনাকে কেন্দ্র করেও সরব হয়েছে নানা মহল। সেই প্রেক্ষাপটে মোদী বলেছেন, সংখ্যাগুরু বা সংখ্যালঘু কোনো ধর্মীয় সম্প্রদায়েরই অন্য ধর্মমতের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষ ঘৃণা ছড়ানো, উস্কানি দেওয়া সরকার সহ্য করবে না। কেননা প্রতিটি নাগরিকেরই নিজের পছন্দ অনুসারে কোনো বল প্রয়োগ বা অনৈতিক প্রভাব ছাড়া ধর্মাচরণের অধিকার আছে, যা কেড়ে নেওয়া যায় না। Equal respect for all religions must be in the DNA of every Indian. We cannot accept violence against any religion on any pretext, and I strongly condemn such violence. My government will act strongly in this regard. With this commitment, I appeal to all religious groups to act with restraint, mutual respect, and tolerance in the true spirit of this ancient nation. Will ensure that there is complete freedom of faith and that everyone has the undeniable right to retain or adopt the religion of his or her choice without coercion or undue influence. My government will not allow any religious group belonging to the majority or the minority to incite hatred against others overtly or covertly. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চুক্তিভিত্তিক কর্মচারীদের ছেঁটে ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন কেজরিওয়াল। এই সিদ্ধান্তে আপাত স্বস্তিতে অন্তত 1 লাখ চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী। নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন অরবিন্দ কেজরিওয়াল। চুক্তিভিত্তিক কর্মচারীদের ছেঁটে ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো দিল্লির আপ সরকারের পক্ষ থেকে। এই জটিল বিষয়টি নিয়ে পর্যালোচনা ও পুনর্বিবেচনা না করা পর্যন্ত আর একজন চুক্তিভিত্তিক কর্মচারীকে কাজ থেকে ছাঁটাই করা যাবে না বলে সাফ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এর ফলে আপাত স্বস্তিতে অন্তত 1 লাখ চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে উচ্চস্তরীয় বৈঠকের পর মঙ্গলবার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দিল্লি সরকারের বিভিন্ন বিভাগে প্রায় লাখখানেক মানুষ চুক্তির ভিত্তিতে চাকরি করেন। এর মধ্যে আছেন ডাক্তার, নার্স, শিক্ষক, সাফাই কর্মীরাও। যে সমস্ত কর্মচারীদের চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছিল, সরকারের এই সিদ্ধান্তের ফলে সুবিধা পাবেন তারাও। গত কয়েক বছর ধরে দিল্লি সরকারের অধীনে শিক্ষা, পিডব্লিউডি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং নারী ও শিশু উন্নয়ন দপ্তরের অধীনে চুক্তির ভিত্তিতে বহু মানুষকে নিয়োগ করা হয়েছিল। উল্লেখ্য, দিল্লি বিধানসভা ভোটের ইস্তেহারে আপ প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে কন্ট্রাক্টের আওতাভুক্ত কর্মচারীদের স্থায়ীকরণ করে দেবে। সেই মতো মন্ত্রিসভার বৈঠকে তাদের চাকরি থেকে না ছাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার সম্পন্ন হল প্রয়াত বিধায়ক সুধীর দাসের শেষকৃত্য। কমলপুর মহকুমা কলাছড়ি গ্রামে অনুষ্ঠিত প্রয়াত বিধায়কের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ঝর্ণাদাস বৈদ্য, মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কমলপুর মহকুমা কলাছড়ি গ্রামে প্রয়াত বিধায়ক সুধীর দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় মানিক ভান্ডার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোক মিছিল মানিক ভান্ডার বাজার সহ কলাছড়ি গ্রাম পরিক্রমা করে। মিছিলে ছিলেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, মন্ত্রী রতন ভৌমিক সহ জেলা ও মহকুমা স্তরের নেতাকর্মীবৃন্দ। মিছিল শেষে প্রয়াত নেতাকে তার কলাছড়ি বাড়িতে আনা হয়। সেখানে কান্নায় ভেঙে পড়েন প্রয়াত বিধায়ক সুধীর দাসের স্ত্রী, পুত্রসহ আত্মীয় স্বজনেরা। তারপর গার্ড অফ অনার দিয়ে সুধীর দাসের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেন
টিএসআর তৃতীয় বাহিনীর জওয়ানরা। প্রয়াত বিধায়কের শেষকৃত্য দেখতে অসংখ্য মানুষ তার বাড়ির সামনে প্রচণ্ড ভিড় জমায়। সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, এসডিএম রাবেল হেমেন্দ্র কুমার, ডিএম প্রশান্ত কুমার গোয়েল, এসপি তিমির দাস পুষ্পস্তবক ও মাল্যদান করে বিধায়ক সুধীর দাসকে শেষ শ্রদ্ধা জানান। বেলা 12টা নাগাদ হিন্দু শাস্ত্র মতে প্রয়াত বিধায়কের শেষকৃত্য সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা দেশে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা 585। 3 দিনে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 100 জনের। আক্রান্ত প্রায় 8,500 মানুষ। ক্রমশ ব্যাপক আকার ধারণ করছে সোয়াইন ফ্লু। 3 দিনে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 100 জনের। সারা দেশে মৃত্যুর সংখ্যা 585 জন। আক্রান্ত প্রায় 8,500 মানুষ। গত 12 ফেব্রুয়ারি দেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল 485। 15 ফেব্রুয়ারি 1 লাখ যা বেড়ে দাঁড়ায় 585। HANI ভাইরাসের সবথেকে ভয়াবহ প্রকোপ পড়েছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে। এসোসিএমের রিপোর্ট অনুযায়ী সোয়াইন ফ্লু এর প্রকোপে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রাজস্থান ও মহারাষ্ট্রের পর্যটন। দুই রাজ্যে ক্ষতির পরিমাণ প্রায় 6.5 কোটির উপর। আক্রান্ত ও মৃত মানুষের অনুপাত সবথেকে বেশি পাঞ্জাবে। 68 জন আক্রান্তের মধ্যে এর মধ্যে মৃত্যু হয়েছে 25 জনে। দিল্লি ও তামিলনাড়ুতেও সোয়াইন ফ্লু ব্যাপক আকার ধারণ করলেও উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং সচেতনতার কারণে বাড়তে পারেনি মৃতের সংখ্যা। मिला तो पॉजिटिव आ गया तो वहाँ हमको अच्छा नहीं लगा। बच्चों के साथ कुछ ऐसा लगा नहीं, माहौल जैसा हमारा बच्चा हमको नहीं मिलेगा ऐसा हमको डर लगने लगा। हमने स्टडी किए इनिशियल केसेस में देयर वाज एन एवरेज डिले ऑफ एडमिशन टू दी हॉस्पिटल। काफ़ी बायलैटरल एक्सटेंसिव निमोनिया है पेशेंट को, और उसमें जब एक कंडीशन होता है ARDS, एक्यूट रेस्पिरेटरी डिस्ट्रेस सिंड्रोम, उसमें एक बार पेशेंट चले जाए तो वो ट्रीट करके उसको उसमें से बचा के निकालना बड़ा मुश्किल हो जाता है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার মহাশিবরাত্রি। রাজ্যের অন্যান্য স্থানের সাথে সোনামুড়া শহরেও ব্রতচারীদের ভিড় লক্ষ্য করা যায় প্রতিটি শিব মন্দিরে। মঙ্গলবার মহাশিবরাত্রি। প্রতি বছর ফাল্গুনের চতুর্দশীতে মর্তলোকে পূজিত হন দেবাদিদেব মহাদেব। এই তিথিতে প্রতি বছর মর্তলোকের সকল হিন্দু ধর্মাবলম্বীরা উপাসনা করে থাকেন মহাদেবের। বিশেষ করে রমণীরা নিশি যাপন করে শিবের মাথায় দুধ জল ঢেলে সন্তুষ্ট করে দেবাদিদেবকে। স্বামী সন্তানের কল্যাণার্থে উপবাস থেকে প্রহরে প্রহরে ব্রতী হন শিবের আরাধনায়। দেশের অন্যান্য স্থানের সাথে গোটা রাজ্যের পাশাপাশি সোনামুড়া শহরের প্রতিটি শিব মন্দিরেই ভিড় জমান ব্রতচারীরা। মনের সকল বাসনা কামনা সম্বলিত পূজা পুষ্পাঞ্জলি অর্পণ করেন দেবাদিদেবের উদ্দেশ্যে। এই বিষয়ে ব্রতচারীরা বলেন, স্বামীর মঙ্গলের লেগে তো 22 বছর মনে শান্তি। ওই দেবদাবাড়ি আছে মোটামুটি ভালোই দর্শক।
প্রার্থনা করি মঙ্গল কামনা করি যে শিব ঠাকুর জন্য সবাই শান্তিতে রাখে, ভালো রাখে। তো শিব ঠাকুর সবাই যেমন মঙ্গলে রাখে, স্বামী সন্তান সংসার সবাই যাতে মঙ্গলে রাখে, এই বছরে একবার সবাই আমরা এই পূজাটা করি। शिवरात्रि का व्रत रखे जो तीनों प्रहर जो पूजे इनको, शिवरात्रि का व्रत रखे जो तीनों प्रहर जो पूजे इनको, शुभ आशीष ये। টোটন চৌধুরী এবং সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। সাত সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন সস্ত্রীক মহারাষ্ট্রের বর্ষিয়ান বাম কমিউনিস্ট নেতা গোবিন্দ পানসারে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মহারাষ্ট্রের বর্ষিয়ান কমিউনিস্ট নেতা গোবিন্দ পানসারে ও তার স্ত্রী উমা পানসারেকে সোমবার কোলাপুরের সাগারমালাতে গুলি করা হলো। সূত্রের খবর, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে বাড়ির সামনেই মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন সস্ত্রীক পানসারে। সকাল 8টা নাগাদ অজ্ঞাত পরিচয় 2 ব্যক্তি হঠাৎই বাইকে করে এসে খুব সামনে থেকে গোবিন্দ ও তার স্ত্রী উমার উপর গুলি চালায়। সূত্রের খবর, গোবিন্দ পানসারের বুকে একটি এবং গলায় অপর বুলেটটি লেগেছে। একটি বুলেট আঘাত করেছে উমাকে। দুজনই বর্তমানে অ্যাস্ট্রোর আধার হাসপাতালে চিকিৎসাধীন। অত্যাধিক রক্তক্ষরণের ফলে গোবিন্দ পানসারের অবস্থা আশঙ্কাজনক, যদিও তার স্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত। 82 বছরের পানসারে পেশায় আইনজীবী এবং লেখক। মহারাষ্ট্রে উপশুল্ক সংগ্রহ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ্য নেতা তিনি। এর আগেও এই মহারাষ্ট্রেই একই কায়দায় আততায়ীদের হামলার শিকার হয়েছিলেন ডক্টর নরেন্দ্র দাভোলকর ও আরটিআই অ্যাক্টিভিটিস সতীশ শেট্টি। সিপিআই সাধারণ সম্পাদক ডক্টর কাঙ্গো একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, আততায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি। ডক্টর নরেন্দ্র দাভোলকরের হত্যার পর আরও একবার এই ধরনের ঘটনা ঘটল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিনি যেন এই ঘটনার প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। महाराष्ट्र में पार्टी के सचिव रहे और बहुत बड़े लेखक हैं और आंदोलनकारी हैं और जनता के सवालों को लेकर लड़ते हैं और विशेष रूप से समाज के शोषित पीड़ित दलित पिछड़े लोगों की आवाज़ को लेकर लड़ने वाले, उन पर हमला किया। उन्होंने अंधविश्वास के खिलाफ भी पूरा एक अभियान चलाया रखा था। कम से कम 2 दर्जन से अधिक पुस्तकों के लेखक हैं। कॉमरेड गोविंद पानसारे उनका नाम है। कॉमरेड गोविंद पानसारे हाईकोर्ट के बड़े वकील भी हैं कोल्हापुर में, और सुबह वो अपने घर में ही बाहर वॉक कर रहे थे अपनी पत्नी के साथ, और उनके ऊपर जो है आकर के पिस्तौल से हमला किया गया। मरणासन्न स्थिति में है, बहुत क्रिटिकल कंडीशन में है, बहुत ही अनिश्चय की स्थिति में। उनका ऑपरेशन चल रहा है कोल्हापुर के आस्त्रा अस्पताल में, और उनकी पत्नी पर भी हमला हुआ, उनको भी गोलियां लगी हैं। कॉमरेड गोविंद पानसारे के सीने में गोलियां लगी हैं। I know Comrade Pansare for the last 40-45 years. He is a committed person. He is a person who always fought for his cause, and he never compromised on his principles. He is a person who openly attacked certain sections of the society which are creating a sort of communal atmosphere within the society. So I think I can't say who is responsible, but we have seen Dr. Narendra Davolkar was attacked, and this is the second incident of Mr. Comrade Govind Pansare. I appeal to the government of Maharashtra that they should use their armed forces and go in depth of this attack, and those who are responsible, they should be totally. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বাস ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন 3 জন যাত্রী। ঘটনা বিশালগড় সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন সড়কে। আবারও যাত্রীবাহী বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে 3 জন জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা মঙ্গলবার বেলা 11টা 30 মিনিট নাগাদ সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন জাতীয় সড়কে। জানা গেছে TR031271 বাসটি আগরতলা থেকে উদয়পুর যাওয়া অবস্থায় এবং TR0E2414 অটোটি চরিলাম থেকে বিশালগড়ের উদ্দেশ্যে আসা অবস্থায় অভয়ারণ্য সংলগ্ন জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর যাত্রী টুকুমিয়া বলরাম দেবনাথ এবং হালিমা বেগম 3 জনই গুরুতর আহত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়ে দেন তাদের মাথায় প্রচণ্ড আঘাত লাগার ফলে উন্নত চিকিৎসার জন্য জিবিতে রেফার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অটো চালক চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অটো চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনাটি ঘটে। কিন্তু বাসের কোনো দোষ নেই, যেহেতু আমরা সামনে আসলাম, আমি সামনেই বাসের আগেই গাড়িটা আসতেছে না, এমন অত করে অটোটা উল্টে গেছে, গাড়িটা শোনাচ্ছে না, সেটা শোনাচ্ছে না, নিলে আসছে অটো শেষ, আমরাও শেষ হয়ে যেতে পারি। আপনি কি গাড়ির যাত্রী? হ্যাঁ, প্যাসেঞ্জার। কোন জায়গাতে কোন জায়গায় হলে? আমরা আমপুলিশ করছি। আপনি কোন জায়গায় হলে? কোন জায়গায় যাবেন? আপনার নাম? অটোটা এখানে আসলো, অটোটা এই সাইডে, অটোটার মধ্যে হঠাৎ ব্রেক দোষতে মন না কিনা 3টে বালতি গিয়ে বাসটা কোনো দোষ নাই, বাসটা ওই দিকটা বাসাই দিচ্ছে। কোন যাত্রী আহত হয়েছে? হ্যাঁ, কোন যাত্রী আহত? অল্প একটু ইঞ্জুরি হয়েছে, যাত্রী নেই, যাত্রী 2 জন একটু আছে, ড্রাইভারের একটু কভারটা একটু। দুটি গাড়ি বিশালগড় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বেপরোয়া গতিতে আসা বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক শ্রমিক। ঘটনা তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি জাতীয় সড়কে। যান সন্ত্রাস অব্যাহত রয়েছে তেলিয়ামুড়া মহকুমায়। ফের বেপরোয়া গতিতে আসা এক মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হল মাঝবয়সী এক শ্রমিক। ঘটনা তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি জাতীয় সড়কে। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মোটর বাইকটিকে চালকসহ আটক করেছে। তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি এলাকার দিনমজুর কনকরঞ্জন দাস, বয়স 55। তার হাওয়াইবাড়ি কাজের জায়গা থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য জাতীয় সড়কের পাশের এক হোটেলে যায়, কিন্তু খাবার শেষে রাস্তা পারাপার করার সময়ই আগরতলা থেকে তেলিয়ামুড়াগামী TR01U6033 নম্বরের মোটরবাইকটি বেপরোয়া গতিতে এসে শ্রমিক কনকবাবুকে ধাক্কা দেয় বলে অভিযোগ। পরে প্রত্যক্ষদর্শীরা রক্তাক্ত অবস্থায় কনককে তেলিয়ামুড়া হাসপাতালে পাঠায় এবং আটক করে মোটরবাইকটি। গুরুতর আহত অবস্থায় কনককে তেলিয়ামুড়া হাসপাতালে আনা হলে সোমবার 3টে নাগাদ জিবি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। তার চিকিৎসা চলছে বর্তমানে জিবি হাসপাতালেই। কনকরঞ্জন দাস, বয়স কত? বয়স মনে করেন 50-55। বাড়ি কোন জায়গা? বাড়ি অপূর্ব হাওয়াইবাড়ি। কি কাজ করে উনি? ডেলিভার আর কি। আচ্ছা, ঘটনাটা কোন জায়গায় ঘটছে? কি ঘটনা আমি শিউর বলতাম না। ঘটনা কোন জায়গায়? ঘটনাটা হচ্ছে আপনার এই যে গাড়ির এখানে ব্রিজটা আছে, ব্রিজটার ওই পার, ওই এইদিকে ওই শোরুমের ওই সাইডে। কিন্তু তেলিয়ামুড়া মহকুমায় মাত্রাতিরিক্তভাবে যান সন্ত্রাস বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক দপ্তরের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই শরৎচন্দ্র দ্বাদশ বিদ্যালয় মাঠে শুরু হলো 5 দিনব্যাপী শিব চতুর্দশী মেলা ও ব্লক ভিত্তিক প্রদর্শনী এবং জেলাভিত্তিক হস্ততাঁত ও বস্ত্র মেলা। মেলার সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। খোয়াই শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে 5 দিনব্যাপী শিব চতুর্দশী মেলা ও ব্লক ভিত্তিক প্রদর্শনী এবং জেলাভিত্তিক হস্ততাঁত বস্ত্র মেলা মঙ্গলবার বিকেলে থেকে শুরু হলো। মেলার উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, মহকুমা প্রশাসন তথা SDM সৌমিত রায় চৌধুরী সহ অন্যান্যরা। খোয়াই সিঙ্গিছড়ায় এই শিব চতুর্দশী মেলা হচ্ছে বিগত 68 বছর ধরে। প্রতি বছরের মতো এবছরও মেলা প্রাঙ্গণ ভরে ওঠে বিভিন্ন সরকারি স্টল ও বিভিন্ন দোকানীদের মাধ্যমে। শিবলিঙ্গ প্রতিষ্ঠাতা শচীন্দ্র দেব বর্মন 1949 সালে ওনার বাড়িতে শিবলিঙ্গের স্থাপন করেন। এখান থেকেই শুরু হয় প্রতি বছর শিব চতুর্দশী মেলা। বাংলাদেশের নিজের বাড়ি থেকে শচীন্দ্র শর্মা চৌধুরী মহাশয় তার বাড়ির শিবের যে
মূর্তি বা শিবের যে পাথর শিবলিঙ্গ এটাকে তুলে এনে তার নিজের বাড়িতে বসিয়েছিলেন, বাড়ির সামনে পুজো করতেন। এবং ব্যক্তিগতভাবে বলা যায় ওই শিব বাড়িকে কেন্দ্র করেই দীর্ঘদিন একক উদ্যোগে সেখানে গ্রামের মানুষ, বিশেষ করে মায়েরা, বোনেরা, মেয়েরা বলবো আরো বিশেষ করে, শিবের মাথায় দুধ ঢালতেন। পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে প্রথম পঞ্চায়েত নির্বাচনে আমরা বললাম ওই টিলার উপরে একটা শিব বাড়িতে কজন শিবের মাথায় জল ঢালবেন, শুধু এ দুধ ঢালবেন, কাঁচা দুধ, আর পুজো। ব্যক্তি মেলা বা শুধু পঞ্চায়েত না, এটা বলা যায় খোয়াই জেলার সবচেয়ে বড় মেলা, মিলন উৎসব। হ্যান্ডলুম দপ্তরের উদ্যোগে একটা মেলার আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন দপ্তরের প্রদর্শনী করার জন্য, অ্যাচিভমেন্ট দেখানোর জন্য স্টল খোলা হয়েছে। যে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ, আমাদের বিভিন্ন দপ্তরের যে অ্যাচিভমেন্ট, সেগুলিকে জনসাধারণের সামনে তুলে ধরা আমাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ইকো ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় পরিবেশ সচেতনতামূলক এক শিবির। শিবিরের উদ্বোধন করেন পুর পরিষদের কমিশনার অশোক দাশগুপ্ত। বিজ্ঞান একটা সত্য, প্রকৃত বাস্তব অবস্থা তৈরি করছে, বিজ্ঞানের কোনো বিকল্প নাই। সোমবার তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত জাতীয় পরিবেশ সচেতনতামূলক শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে ছাত্রছাত্রীদের সামনে কথাগুলি বলেন পুর পরিষদের কমিশনার তথা বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অশোক দাশগুপ্ত। এবারের থিম ছিল মরুভূমিকরণ, ভূমিক্ষয় ও খরা প্রতিরোধ গড়ে তোলা। এদিন বিদ্যালয়ের হলঘরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রাক্তন বিজ্ঞান শিক্ষক ক্ষীরুদ্দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ বসাক, সহকারী প্রধান শিক্ষক সঞ্জিত দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে হয় অনুষ্ঠানটি। বসে আঁকো, প্রবন্ধ ও স্লোগান প্রতিযোগিতার অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। যাতে আমরা রক্ষা করতে পারি, পরিবেশটা যাতে নষ্ট না হয়, এই নিয়ে আজকে সারা দেশ এবং বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির দপ্তর তার এটা প্রচেষ্টা সারা দেশে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম।